দেশজুড়ে নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জিয়া। আসছে বুলেট প্রুফ মিনি বাস, কয়েক সপ্তাহের মধ্যেই আসবে ঘোষণা। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগ ভাজন হলে কিছু করার নেই, সাফ জানালেন তারেক রহমান। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ। আগামী নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত। আবারও ওয়াশিংটন সফরে যাচ্ছেন মার্ক কার্নি। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার জোরদারের চেষ্টা কানাডার প্রধানমন্ত্রীর। এবং নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের নারীদের আজ ইংরেজি পরীক্ষা। ইংল্যান্ডের মুখোমুখি জ্যোতির দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ 10 বছর পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন, এমন ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে। বিএনপির একাধিক সূত্র জানায়, খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনি বাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়ার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। খালিদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাতীয় ডেস্ক রিপোর্টে। দলের কর্মসূচি থেকে মাঠের সমাবেশ, নির্বাচনী প্রচারণা থেকে জনমত যাচাই, সব মিলিয়ে একটি নতুন রাজনৈতিক গতি তৈরি হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা হিসাব নিকেশ কষে সাজানো হচ্ছে দল। এদিকে শোনা যাচ্ছে, নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, দীর্ঘ 10 বছর পর সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া, এমন ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে। বিএনপির একাধিক সূত্র বলছে, খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনি বাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে ওই যানবাহনের আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়েছে। 2015 সালে ঢাকার 2টি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারে অংশ নেয়ার পর এবারই প্রথম খালেদা জিয়াকে পূর্ণমাত্রায় প্রচারণায় দেখা যাবে। বর্তমানে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় প্রতিটি পদক্ষেপে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, বুলেট প্রুফ মিনি বাসেই খালেদা জিয়া দেশ জুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। সফরে বিভিন্ন জেলায় যাত্রা বিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারণার সূচি, ভ্রমণপথ ও জনসভাস্থল নির্ধারণের কাজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়া নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। খালেদা জিয়ার সশরীরে প্রচারণায় অংশ নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে শারীরিক অসুবিধার কারণে যদি তা সম্ভব না হয়, প্রযুক্তির সহায়তায় প্রচারণায় অংশ নেবেন তিনি। প্রাথমিকভাবে ফেনী 1 আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। এদিকে নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা থাকবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া জনপ্রত্যাশিত নির্বাচনে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা থাকলে নিশ্চয়ই তিনি ভূমিকা রাখবেন। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এই প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, তার শারীরিক সক্ষমতার উপর বিষয়টি নির্ভর করছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। ভোটের মাঠে কি কৌশলে আগাবে বিএনপি, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ইয়াসির আরাফাত রিপন। আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে।
আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো, দীর্ঘ 1 দশক পর খালেদা জিয়া এই যে নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশগ্রহণ করবেন, আসলে প্রচারণায় ফেরা বিএনপির রাজনৈতিক কৌশলে কি ধরনের নতুন মাত্রা যোগ করতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সর্বশেষ 2015 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু বেগম জিয়া অংশগ্রহণ করেছিলেন প্রচারণায়। সেই প্রচারণার সময় কিন্তু তার উপরে আক্রমণ হয়েছিল যুবলীগ ছাত্রলীগ কর্তৃক। বাংলা মোটরে আমরা দেখেছিলাম সেখানে ব্যাপক রক্তক্ষরণ হয়েছিল। ছাত্রদল, যুবদল এবং বিএনপির কেন্দ্রীয় নেতা এবং তার বডিগার্ড সহ সবাই। এরপরে আসলে ওনাকে এক প্রকার জিম্মি করে রাখা হয়েছিল, কারাগারে আটক রাখা হয়েছিল, তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়নি, নানাবিধ একটা মানসিক টর্চারের মধ্যে রাখা হয়েছিল। এর পরবর্তীতে উনি যে একটা সুস্থ একটা মানুষ যে কিনা আদালতে হাজিরা দিতে গেলেন, এরপরে কারাগার থেকে ফিরলেন অসুস্থ হয়ে, এবং এমন অসুস্থ সে হাঁটতে পারে না, এই অবস্থাতে আছেন। তো বর্তমানে তার চিকিৎসা চলছে, তার ব্যক্তিগত চিকিৎসকগুলো সারাক্ষণ সার্বক্ষণিক নজর রাখছে, নিবিড় চিকিৎসা চলছে। এই অবস্থাতে একটা আশার বাণী জনগণকে কিন্তু দিয়েছেন তারেক রহমান, নিজেও কিন্তু ইঙ্গিত দিয়েছেন একটি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার সময়। সেটা আমরা দেখতে পাচ্ছি, যতটা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমরা শুনেছি যে আগামী নির্বাচনের আগেই কিন্তু খালেদা জিয়া নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, যে সরাসরি প্রচারণায় নামবেন। এবং এই জন্য কিন্তু ইতিমধ্যে জাপান থেকে একটি বুলেট প্রুফ বাসও কিন্তু আনার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। বুলেট প্রুফ আরেকটি গাড়ি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে। এসব বিষয়েও কিন্তু সরকার থেকেও একটা সাড়া পাওয়া গেছে। সব মিলে দলের ভিতর থেকে একটা সায় নিয়েই কিন্তু এসব কাজগুলো এগোচ্ছে। যেমনটা আপনি বলছিলেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা, আচ্ছা আপনার কাছে এবার জানতে চাইবো একটু যে দলের শীর্ষ নেতৃত্বের এই যে বিদেশে অবস্থান, এবং আমি যদি বলি যে খালেদা জিয়ার সীমিত শারীরিক সক্ষমতার মধ্যে বিএনপি আসলে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণাটা কিভাবে চালাবে এবং সেটা আসলে কতখানি সফল হবে বলে আপনি মনে করেন? আচ্ছা, সবকিছুর মূলেই কিন্তু তার শারীরিক সক্ষমতাটা কিন্তু মূল। এইটা যদি তার শারীরিক সুস্থতা যদি একটু থাকে, যদি একটু ওভারকাম করতে পারে, উনি যে সিচুয়েশনে এখন আছে, এখন পর্যন্ত কিন্তু ওই ধরনের নাই যে উনি সশরীরে নির্বাচনের জন্য সারা মাঠ করবে কিনা, সারা দেশ প্রচারণায় নামবে কিনা। তারপরেও একটা ইঙ্গিত মিলেছে যে আপাতত যে অবস্থায় আছেন ওনার কন্ডিশন, সহসায় হয়তো মাঠের রাজনীতিতে উনি আসবেন। এজন্য কিন্তু প্রস্তুতি করা হয়েছে যে কিভাবে তিনি জনসভায় ভাষণ দিবেন, কিভাবে কোন প্রক্রিয়ায় যাবেন, তিনি মঞ্চে অবস্থান করবেন নাকি ছোট ছোট জেলাগুলোতে জেলা ওয়ারি ভাগ হয়ে উনি আলোচনায় উপস্থিত হবেন, এই সবগুলো কিন্তু কেন্দ্রীয়ভাবে কিন্তু আলোচনা হয়েছে। যেমনটি আমরা আসলে জানি যে বিগত 17 বছর পরে কোনো গণমাধ্যমে আসলে সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান, এটা আসলে গতকাল থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাহলে তিনি যে দেশে ফেরার কথা বলছেন দ্রুতই, সময় কিন্তু চলে এসেছে এবং আমরা জানি যে আমাদের জাতীয় নির্বাচনেরও সময় ঘনিয়ে এসেছে, যেমনটা শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তাহলে তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন, বা এই যে বিলম্ব করছে দেশে ফেরা নিয়ে, এটা কেন হচ্ছে? আসলে উনি ইচ্ছা করেই যে দেশে আসছেন না এমনটি না, উনি বিশ্বের সঙ্গে তার কাজ করছেন, বহির্বিশ্বের সঙ্গে এবং দেশের সঙ্গে, দেশের তৃণমূল পর্যায়ে কিন্তু উনি ওখান থেকে ভার্চুয়ালি কিন্তু কানেক্টেড। প্রতিদিনই কিন্তু উনি মিটিং করছেন এবং বিভিন্ন জনসভাতে কিন্তু ভার্চুয়ালিভাবে ভাষণ দিচ্ছেন। তো উনি আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু প্রথমবারের মতো সাক্ষাৎকারে এসে কিন্তু উনি বলেছেন যে আমি রাজনৈতিক কর্মী, আমি মাঠ কর্মী, আমি অবশ্যই জনগণের যে প্রত্যাশিত নির্বাচন, সেই প্রত্যাশিত নির্বাচনে আমি সশরীরে উপস্থিত থাকবো, অংশগ্রহণ করব, এমনটি ইঙ্গিত কিন্তু উনি দিয়েছেন। এবং এটাও বলেছেন যে সহসাই কিন্তু উনি দেশে ফিরবে, হয়তো সেই নির্বাচনের আগে, কারণ জনগণের প্রত্যাশিত নির্বাচন। আর বিএনপি যেহেতু জনগণের দল, তারেক রহমানও যেহেতু তারুণ্যের অহংকার, জনগণের সঙ্গে তার ওতপ্রোতভাবে মিশিয়ে আছে, সেক্ষেত্রে ধরেই নিয়ে যায় উনি খুব সহসাই দেশের মধ্যে ফিরবে। সাক্ষাৎকারে কিন্তু তারেক রহমান আরেকটি কথা বলেছেন যে নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা থাকবে। এখন যদি নির্বাচনে খালেদা জিয়া সরাসরি অংশ না নেন, তাহলে আসলে ওনার ভূমিকাটা কি থাকবে? এখানে আমি আরেকটি প্রশ্ন যোগ করতে চাই যে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ কি আদৌ কোনো সম্ভাবনা আছে? আপনার কি মনে হয়? আসলে খালেদা জিয়া এমন একজন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, কিন্তু আপনি দেখবেন যখন দেশ ক্রাইসিসে পড়েছে, যখন কোনো দেশের মধ্যে সংকট দেখা দিয়েছে, বিশেষ করে গণতন্ত্রের যে সংকটটা দেশের মধ্যে সৃষ্টি হয়েছে, তখনই কিন্তু উনি সরব উপস্থিতি ওনার দেখছি, প্রতিবাদ দেখেছি, উনি আন্দোলন সংগ্রামের মধ্যে কিন্তু ছিলেন। এই যে নির্বাচন আসছে, এই নির্বাচন তো জনগণের সেই আন্দোলনের ফসল, যে গণতন্ত্র আবারও ফিরে আসছে।
তো অবশ্যই উনি এই প্রত্যাশিত নির্বাচনের জন্য উনি আবারও আসবে মাঠে, এবং মাঠে থেকেই কিন্তু নির্বাচনের সম্পূর্ণ দিক নির্দেশনা দেবে, উপস্থিত থেকে জনগণের সঙ্গে কথা শুনবে, জনগণকে কথা বলবে, জনগণের চাওয়া পাওয়াগুলো শুনবে। তবে তার আগেও একটা বিষয়টা অবশ্যই নজর দিতে হবে, তার শারীরিক কন্ডিশন যদি ভালো থাকে তাহলে এই কাজগুলো তিনি অবশ্যই করবেন। এটা কিন্তু তার সন্তান, তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু ইঙ্গিত দিয়েছেন এটা। জি জি, আমাদের আসলে প্রত্যাশা থাকবে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনে, যেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজকের আলোচনায় উপস্থিত থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ইয়াসির আরাফাত রিপনের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে বিএনপির কিছু করার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, এজন্য তাকে দেশের মানুষের সাথে থাকতে হবে। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। এতে তারেক রহমান বিএনপির রাজনীতির পরিবর্তন, ভারতের সঙ্গে সম্পর্ক, সংস্কার নিয়ে কথা বলেছেন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় নিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই উত্তেজনা দেখা দিয়েছে ঢাকা দিল্লি সম্পর্কে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গেল 1 বছর ধরে ভারতের সঙ্গে একটা শীতলতার সম্পর্ক চলছে। তো ভারতের সম্পর্কে আপনাদের নীতি কি হবে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে? আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা। সবার আগে বাংলাদেশ। বিএনপি সরকার আসলে কি পরিবর্তন আসবে এই সম্পর্কে? পরিবর্তনের কি উদ্যোগ নেবে দলটি? এবার এই বিষয়ে সরাসরি কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগ ভাজন হলে তাদের কিছু করার নেই। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বিবিসি বাংলাকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে তারেক রহমান বিএনপির রাজনীতির পরিবর্তন, ভারতের সঙ্গে সম্পর্ক, সংস্কার নিয়ে কথা বলেছেন। তারেক রহমান বলেন, এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, এজন্য তাকে দেশের মানুষের সাথে থাকতে হবে। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন, সেটা নিয়ে কি চিন্তা জানতে চাইলে তারেক রহমান বলেন, অবশ্যই পানের হিস্সা চাই, অবশ্যই দেখতে চান না আরেক ফেলানি ঝুলে আছে, অবশ্যই এটা মেনে নেবেন না। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। বিএনপি যদি সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে মূলনীতি কি হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা। সবার আগে বাংলাদেশ। জনগণ দেশ সার্বভৌমত্ব, এটিকে অক্ষুণ্ণ রেখে, এটিকে স্বার্থ বিবেচনা করে, এই স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এটি পুরোদমে শুরু হলে বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে তা তখন জানানো যাবে। এর আগে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গেল বছরের 2রা অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলন নির্মূলের হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের শরিক রাজনৈতিক দলগুলো দায়ী। তদন্তের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার সকাল 9টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎকালে এই অনুরোধ জানানো হয়। বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের বর্তমান মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং আসন্ন জাতীয় নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, আসন্ন নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। তাই জাতিসংঘের সহযোগিতা বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় জামায়াতের পক্ষ থেকে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা,
কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন ও দেশের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। আমাদের সামনে 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামাত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। এই আশাবাদ এখানে ব্যক্ত করা হয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মূল্যস্ফীতির চাপ কমার ফলে বেসরকারি ভোগ বৃদ্ধি পাওয়ায় 2025-26 অর্থ বছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 4.8% উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট অক্টোবর সংস্করণে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক জানায় 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিকে মারাত্মক ব্যাঘাত সত্ত্বেও পরবর্তী প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে এসেছে। বহিরাগত খাতের চাপ হ্রাস, রিজার্ভ স্থিতিশীলতা এবং মুদ্রাস্ফীতি কমে আসা সামগ্রিকভাবে অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে। তবে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে বলে জানায় সংস্থাটি। বিশ্বব্যাংক বলছে, বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি তীব্রভাবে মন্থর, কর্মসংস্থান সৃষ্টি স্থবির এবং উচ্চ অনাদায়ী ঋণের কারণে ব্যাংকিং খাত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্বল রাজস্ব আদায়ও অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। 2024-25 অর্থ বছরের তুলনায় বিনিয়োগের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে, তবে তা মন্থর থাকতে পারে, যা রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতে চলমান দুর্বলতা প্রতিফলিত করে। আমদানি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে চলতি হিসাবের ভারসাম্য সামান্য ঘাটতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 171 জনকে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, থুনবার্গ সহ মোট 171 জনকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে। তারা গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক। যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন গ্রেটা থুনবার্গ। এর আগেও তিনি ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজায় পৌঁছানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। এর আগে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া 137 জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া 21 জন স্প্যানিশ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ইতোমধ্যে মুক্তিপ্রাপ্ত কয়েকজন কর্মী অভিযোগ করেন যে ইসরায়েলি আটক কেন্দ্রগুলোতে তাদের অবমাননাকর আচরণের শিকার হতে হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার আবারও ওয়াশিংটন সফরে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি কানাডার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এই সফরে ট্রাম্পকে কার্নি শুল্ক হার কমাতে রাজি করাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে জানানো হয়, গেল এপ্রিলে ক্ষমতায় আসার পর এটা কার্নির দ্বিতীয় সফর। 60 বছর বয়সী সাবেক এই ব্যাংকার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার করতে এবং কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সোমবার এই সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল আলোচনায় বাণিজ্যের বিষয়টি আসবে। ইউরোপীয় ইউনিয়নের মতো অন্যান্য মার্কিন মিত্রদের বিপরীতে কানাডা এখনও তার প্রতিবেশী দেশটির প্রতি একটি বিস্তৃত বাণিজ্য চুক্তির জন্য কোনো চুক্তি করেনি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
মঙ্গলবার ভারতের গুয়াহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩:৩০ শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এবং ইংল্যান্ড বড় ব্যবধানে জয় দিয়ে শুভ সূচনা করেছে নারী বিশ্বকাপ। পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে অল আউট করে দিয়ে ইংল্যান্ড জয় পেয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ইংল্যান্ড এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল একে অপরের কাছে খুব বেশি পরিচিত নয়। ২০২২ বিশ্বকাপ ছাড়া আর কখনো দুই দল মুখোমুখি হয়নি, যে কারণে ইংরেজদের বিপক্ষে আজ এক বিরল পরীক্ষার মুখোমুখি বাংলার বাঘিনীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং বসেছে আজ। মঙ্গলবার দুপুর ১২টায় শুরু হওয়া নির্ধারিত সময় দেয়া থাকলেও তা ১২:৩০টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে শুরু হয় এই সভা। নির্বাচনের পর আজকের এই প্রথম সভাতেই নির্ধারিত হবে বিসিবির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থায়ী ও উপকমিটির দায়িত্ব বন্টন। জানা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগ, গেম ডেভেলপমেন্ট, গ্রাউন্ডস ও পিচ কমিটি, আম্পায়ার্স কমিটি, নারী ক্রিকেট, মিডিয়া এবং ফাইন্যান্স সহ একাধিক কমিটির দায়িত্ব বন্টনের বিষয়টি আজকের আলোচনায় থাকবে। বোর্ড সূত্রে জানা গেছে, সভাপতি বুলবুলের নেতৃত্বে নতুন কমিটি বাংলাদেশের ক্রিকেট কাঠামো ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির দিকেও দিক নির্দেশনা দেওয়া হতে পারে। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে ২৩ জন নির্বাচিত এবং ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত পরিচালক থাকবেন। তবে এনএসসি মনোনীত একজন পরিচালক ইসফাক আহসান বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া পরিষদ। তার জায়গায় নতুন নাম ঘোষণা করা হবে আজকের মধ্যেই। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশজুড়ে নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জিয়া। আসছে বুলেট প্রুফ মিনিবাস, কয়েক সপ্তাহের মধ্যেই আসবে ঘোষণা। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগ ভাজন হলে কিছু করার নেই, সাফ জানালেন তারেক রহমান। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ। আগামী নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত। আবারও ওয়াশিংটন সফরে যাচ্ছেন মার্ক কার্নি। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার জোরদারের চেষ্টা কানাডার প্রধানমন্ত্রীর। এবং নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের নারীদের আজ ইংরেজি পরীক্ষা, ইংল্যান্ডের মুখোমুখি জ্যোতির দল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল ৫টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।